পুলিশ প্রশাসনে আজকে কি অবস্থা বানিয়েছিল দলীয়করণ করে। আমি যখন এখানে আসছিলাম, আমরা এসেছি একটা পেশাজীবী এরকম একটা প্রতিষ্ঠানে, সব শিক্ষিত লোকরা এখানে উপস্থিত, তাদের এই কনভেনশনে এসেছি, আর বাইরে সব তাদের পুলিশ আর তাদের সব গাড়িগুড়ি দেখে মনে হচ্ছে এখানে একটা যুদ্ধক্ষেত্র যেন বাইরে তিনারা বাড়িয়ে রেখেছেন। এই একটা অবস্থা। এই কি গণতান্ত্রিক সরকারের চেহারা? আপনার কাজে আপনার চেহারার প্রতিচ্ছবি ফুটে উঠছে, আপনি যে কি জিনিস আপনি সেটা আপনার চেহারায় বুঝিয়ে দিচ্ছেন। কাজে সেজন্যই আর মানুষ আপনাকে বিশ্বাস করে না। আপনার কোনো কথা এখন মানুষ বিশ্বাস করে না। প্রতি কথা আপনি অসত্য কথা বলেন, প্রতি পদে পদে আপনি অসত্য কথা বলেন, বিভ্রান্ত হন। সেজন্যই আমি মনে করি যে অনেক আগেই হতো বাংলাদেশের মানুষের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। যখন কোর্ট থেকে তার বিষয়ে একটা রায় দেওয়া হয়েছিল রং হেডেড বলে, তখনই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে বাংলাদেশের মানুষের এরকম রং হেডেড মানুষের হাতে যদি দেশ পড়ে, তাহলে দেশ রং পথেই যেতে পারে এবং দেশের কি অবস্থা হতে পারে সেটা কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। কাজে আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশে এখনো অনেক জনপ্রিয়, আপনি যদি মনে করেন আপনার দল অনেক জনপ্রিয়, আপনার নির্বাচন করে আবার জিতে আসবেন, তাহলে সমানে সমানে দাঁড়ান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন, সমান ফিল্ড হোক, আমরা দেখি। জনগণ দেখুন, জনগণ যাবে, জনগণ যাদের পক্ষে যাবে সেটাই যাবে, সেটাই রায় দেবে জনগণ। কিন্তু সেই সাহসটা হয় না কেন? আপনি হেলিকপ্টারে করে এখন থেকে নির্বাচনের কোনো খবর নেই, এখন থেকে হেলিকপ্টার করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছে। আমরা কি জানতে পারি? আপনি কি একবার খেয়াল করে দেখেছেন যে আপনার নৌকাটা ফুটো হয়ে গেছে? ওই নৌকায় আর কোনো মাঝি উঠবে না। আপনার সঙ্গে যারা আছে, যারা জীবনে কোনোদিন ইলেকশনে জেতে না, এই যে কি 111 নাকি এইসব সরকারের মইনুদ্দিন ফখরুদ্দিনের বদলে যারা ক্ষমতায় এনেছে আপনাদেরকে, তারা ওই নৌকায় উঠিয়ে জিতিয়ে এনেছিল। না হলে এরা জীবনে কোনোদিন জিতে না, জেতবার কোনো সুযোগও নেই। দিয়ে দেখেন নিরপেক্ষ নির্বাচন জিতলে আমরা তাদের স্বাগত জানাবো, কিন্তু তারা কোনোদিন জিতে নেয়, জিতবে না। জনগণ জানে যে তারা কি প্রকৃতির লোক, সেজন্যই জনগণ তাদেরকে কোনো সময় ভোট দেন। আজকে এই পেশাজীবীরা এখানে আছে, বিভিন্ন পেশার মানুষ আছে। আজকে বলুক সরকার আজকে দেশকে কোথায় নিয়ে গেছে, দেশের আজকে কি অবস্থা? দেশের মানুষ মোটেও আজকে শান্তিতে নেই। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের অবস্থা খারাপ। প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি, খুন, গুম, হত্যা, ডাকাতি, রাহাজানি প্রতিনিয়ত চলছে। কালকে পত্রিকায় দেখলাম এই ঈদের ছুটির মধ্যে কয়েকদিনে 45 জন খুন হয়েছে। এই যদি অবস্থা দেশে, এই নারী নির্যাতন চলছে, এই অবস্থা দেশে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অরাজকতা, সব জায়গায় বিশৃঙ্খলা অরাজকতা করছে। আর এর সঙ্গে কারা জড়িত? এর সঙ্গে জড়িত আছে আপনার দলের কিছু নেতা কর্মী, কি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অমুক লীগ, এরা সব জড়িত এবং তারা সব অপকর্ম করছে। আর আপনাদের তো একটাই গীত আছে যে কি করবে, তারা করবে অপকর্ম, নাম হবে বিএনপি জামাত। এই হলো তাদের কথা, কিছু হলেই তাদের নামে দেওয়া মামলা, এই হলো তাদের কাজ। কাজে এগুলি আর দেশের মানুষ এখন বিশ্বাস করে না। আপনারা এই দেশ উন্নতি করুন, দেশ সামনের দিকে এগিয়ে যাক, দেশের মানুষের উন্নতি হোক, সেটা তো আপনারা চান না। আপনারা চান এই দেশের মানুষ গরিব থাকবে, দুর্বল থাকবে, অসহায় থাকবে, আপনাদের মুখাপেক্ষি হয়ে থাকবে, সেরকম অবস্থা আপনারা চান।
আর আপনারা এখন সেই অবস্থায় নিয়ে গেছেন দেশকে। আপনারা ধমকি দিবেন, সভা করতে পারবে না, সভা হবে না। আপনারা ধমকি দিচ্ছেন যেন ঘরের ভিতরেও সভা করতে পারবে না। তাহলে বলছে খালি মিলাদ করতে পারবে। তাহলে কি আমরা আওয়ামী লীগের এই করুণ অবস্থার জন্য মিলাদ করবো? এখন দোয়া করবো এই আওয়ামী লীগের এত করুণ অবস্থা, তার জন্য আমরা মিলাদ করে দোয়া করি। আজকে আমরা এই অবস্থায়, কাজে আপনারা এত ভয় পান দেশের মানুষকে। সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। কিসের জন্য? তারা নির্বাচন চায়, তারা নির্বাচন চায়। সেই নির্বাচনটা কি? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনাদের অধীনে কখনো সম্ভব নয়, সেটা পরিষ্কার। যেমন আপনার কতগুলো কার্যকলাপই বলে দেয় যে সুষ্ঠু নির্বাচন হবে না। এবং নির্বাচন না হতে আপনারা ঠিকই আপনাদের কাজ চালাবেন। আপনি এখনই সভা সমাবেশ নিষিদ্ধ করে বসে আছেন। আপনি এখনই আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা শুরু করে দিয়েছেন। তবে কি করে সুষ্ঠু নির্বাচন হবে? আপনার অধীনে তো আমরা দেখেছি কয়েকটি নির্বাচন, উপনির্বাচনগুলি, সে থেকে তো সিদ্ধান্ত নিয়েছি আমরা যে আপনার অধীনে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। কারণ এই নির্বাচন করা মানে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করা। সেজন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা বাই ইলেকশন ভোলা করার পরে আর ব্রাহ্মণবাড়িয়া করার পরে আর কোন নির্বাচনে আমরা করি নাই উপনির্বাচন। কারণ সেই নির্বাচন থেকে, উপনির্বাচন থেকে আমাদের শিক্ষা হয়েছে যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাহলে আপনারা বলবেন যে সেটা তো জনগণ এলাকা ভিত্তিক। আপনারা বলবেন যে এই যে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো যে করলেন, এইটা কিন্তু জাতীয় নির্বাচন আর সিটি কর্পোরেশন এক নির্বাচন নয়। সেখানে আপনারা জানেন, তবু আমরা দলীয় ভিত্তিতেও এটা নির্বাচন নয়। আপনারা দেখেছেন যে আপনারা ভেবেছিলেন আপনারা এই নির্বাচনগুলি দিতেন না। আপনারা জানতেন যে বিএনপি তো এতে অংশগ্রহণ করবে না, একতরফা গোল মেরে দেবো, একতরফা গোল দিয়ে দেবো। কিন্তু বিএনপি এখানে করেনি। সেখানকার জনগণ আপনাদের সেই প্রতিনিধিদের দ্বারা এত নির্যাতিত হচ্ছিল, সব লুটপাট শুরু করেছিল, কোনো উন্নয়ন করেনি, যার ফলে সেই এলাকার জনগণ একটা পরিবর্তন চাচ্ছিল। এই পরিবর্তনের জন্যই জনগণ বেছে নিয়েছিল আমাদের প্রতিনিধিকে। তারা হয়তো আমাদের দলের লোক, কিন্তু তারা তো জনগণের প্রতিনিধি, সেখানে থাকে, সেখানে বসবাস করে। জনগণ সেই জন্য তাদেরকে বেছে নিয়েছিল। এবং সেখানে আমি বলবো সকল ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ, এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষ পর্যন্ত সকলে মিলে ভোট দিয়েছে এই সেই প্রার্থীকে, বিএনপির প্রার্থী যারা বিজয়ী হয়ে এসেছে। সেই বিজয়ী হয়েছে তারাই প্রতিটি জায়গায় 5টা সিটি কর্পোরেশনে। এটা দেখেই আপনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। বারবার আগান পেছেন। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন দেবেন, একবার বলেন, আবার একটা প্যাঁচ লাগিয়ে সেটা বন্ধ করেন। এই ভয়। ঢাকাতে তো হারতে পারি না, চিটাগংয়ে হেরেছি, ঢাকায় হারা যাবে না, এই ভয় সে নির্বাচন দেন না। কিন্তু আপনারা কথায় কথায় বলেন সংবিধানের কথা। সংবিধানের কথা বলছি প্রতিটি ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি। তাহলে আমাদের তো ওখানে নির্বাচিত প্রতিনিধি ছিল সাদেক হোসেন খোকা, সে নির্বাচিত ছিল, কিন্তু তাকে সরিয়ে দিয়ে সেখানে অনির্বাচিত অ্যাডমিনিস্ট্রেটর বসানো হলো কেন? এর জবাব কি আপনি দেবেন? সেখানে তো অনির্বাচিত প্রতিনিধি 3 বছর ধরে কাজ করছে। কিসের নির্বাচিতের কথা বলেন? সংবিধানের কথা বলেন। এখন আমি যদি বলি যে 2007 সালে 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই সংবিধানে পড়ে দেখেন, সেটা তো ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আর সংবিধান অনুযায়ী, সেই অনুযায়ী KM হাসানের অধীনে নির্বাচন হওয়ার কথা। সেখানে যদি KM হাসানকে আপনারা সংবিধান অনুযায়ী মানতে না পারেন, তার অধীনে যদি নির্বাচন হতে না দেন, তাহলে আজকে আপনার অধীনে কেন নির্বাচন হবে? একই জিনিস প্রযোজ্য, আপনার অধীনেও নির্বাচন হতে পারে না।
সংখ্যাগরিষ্ঠ আছে, এখনো সময় আছে, সংবিধান সংশোধন করুন। আমরা বারবার বলে এসেছি, আপনারা কিন্তু লক্ষ্য করছেন, দেখছেন, দিন যতই যাচ্ছে ততই কিন্তু নিরপেক্ষ সরকারের পক্ষে জনমত আরো বাড়ছে। আপনারা ততই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জনগণ থেকে দূরে সরে যাচ্ছে। কাজে যত সময় যাবে তত ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। কাজে আমি বলি যে এখনো সময় আছে, কাজে সময় থাকতেই আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। আর যদি মনে করেন যে পুলিশ দিয়ে, এই র্যাব দিয়ে, কিংবা ওই বিজেপি নাকি বিজেপি বিডিআর দিয়ে আপনারা ইলেকশন করাবেন, সেটা ভুল। সেটা হতে দেয়া হবে না এই দেশে। আমি এটাও বলছি, এই বাংলাদেশের নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং এই দেশে গণতান্ত্রিক সরকারই আসবে। কোনো আমরা স্বৈর শাসন আমরা দেখেছি, আমরা আর দেখতে চাই না। আপনি স্বৈর শাসনের কথা বলেন, আপনার মুখে ওটা মানায় না। কারণ কি জানেন? বারবার আপনি স্বৈর শাসকদের আপনি অভিনন্দন জানিয়েছেন, ওয়েলকাম করেছেন, আর তারা আসলে আপনি খুশি হয়েছেন, আনহ্যাপি নন আপনি, মানে খুশি আপনি এগুলো করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন কি ছিল? তা তো সাংবিধানিক ছিল না, অসাংবিধানিক ছিল। সে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওথ টেকিং এ আপনি কি সাজসজ্জা করেই না গিয়ে তাদেরকে ওয়েলকাম করলেন, এবং শুধু তাই নয়, আপনাদের আন্দোলনের ফসল বললেন। সব অসাংবিধানিক কাজগুলোকে আপনি সমর্থন করেন। কাজেই আপনার মুখে গণতন্ত্র বা সংবিধানের কথা মানায় না। এই জন্যই বলতে চাই যে আসুন দেশের কথা চিন্তা করি। এই দেশ অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। এই কথাটা বলল, আপনারা কথায় কথায় না মুক্তিযুদ্ধের দাবিদার হয়ে যান। বললেই তো মুক্তিযুদ্ধ যেন আপনাদের একতরফা। আপনারা শুধু এই দেশ থেকে আরেক দেশে সীমান্তের উপরে পাড়ি দিয়েছেন, যুদ্ধ কিন্তু আপনারা করেন নাই। মুক্তিযোদ্ধা আপনারা নন। মুক্তি বাহিনী বললে বলতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা আপনারা নন। যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তারাই হলো সত্যিকার প্রকৃত যোদ্ধা। মুক্তিযোদ্ধা বলে জিয়াউর রহমানের দলই হলো আসল মুক্তিযোদ্ধাদের দল। তিনি স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেখানে অনেকে শহীদও হয়েছে, সেগুলি আছে আমাদের কাছে। কাজে সেজন্যই এই দলের দেশের প্রতি, মানুষের প্রতি দরদ, ভালোবাসা সবসময় থাকবে। এই দেশকে কখনো কখনো কারো আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না। এই দেশ চলবে এই দেশের মানুষের কথায়। আমরা এই দেশ থেকে, আপনি দেশে যে অবস্থা করেছেন, এই যে ব্যানারগুলি ঝুলছে, এগুলি দেখলে, এগুলো লেখাগুলি আপনারা পড়েন, দেখবেন, বুঝতে পারবেন যে কি অবস্থা আপনি করেছেন। আজকে মাহমুদুর রহমান, তার দোষটা কি? সে একজন সম্পাদক ছিল, লিখত, সত্যি কথা লিখত, এই সত্যটা শোনার সাহস ছিল না, বিদায় তাকে জেলে পুরে রেখে দিয়েছেন। কিন্তু তাতেই কি সবকিছু শেষ হয়ে যাবে? না, হবে। সেজন্যই বলছি, এইভাবে জেলে না পড়ে অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিন। কেন সে কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি। অন্যায় অপরাধ করেছেন আপনারা। আপনারা ভুলে যেন না যে বিচারক উপরে একজন আছেন, আবার দেশের মধ্যেও বিচারক থাকেন। এই বিচারকরা বিচার করবেন কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যখন দেখবেন যে এই সরকারের অবস্থা, শ্বাস নেওয়ার মতো অবস্থা নেই, তখন হয়তো বিচারকরা আবার ঘুরেও দাঁড়াতে পারেন, তখন তিনাদের চেহারা পরিবর্তনও হয়ে যেতে পারে। তাই আমি বলছি, উপরে আল্লাহ আছে, নিচে বিচারকদের বলবো, আপনারা সত্য ন্যায়ের পথে থেকে জনগণের সঙ্গে থাকেন, গণতন্ত্রের পক্ষে থাকেন, অন্যায়কে সমর্থন করেন না। আর আমি বলবো যে জনগণ যাদের সঙ্গে আছে তাদের বিজয় সুনিশ্চিত।
তাদের কখনো কেউ পরাজিত করতে পারে না। সেজন্যই আমরা চাই যে ইলিয়াস আলী কোথায় আজকে, এই সরকার কি তার উত্তর দিতে পারবে? এখনো তো দেয়নি। আমরা ইলিয়াস আলীকে ফেরত চাই। কেন ইলিয়াস আলীকে এভাবে গুম করা হলো? আমাদের চৌধুরী আলমকে গুম করা হয়েছে, এরকম বহু গুম হয়েছে। তারপরে আমি দেখেছি জামাতের শিবিরের এক ছেলে, জ্ঞান ছেলে সভাপতি, তাকে কিভাবে দেলোয়ার কিভাবে নৃশংসভাবে তার উপরে অত্যাচার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। একটা জ্ঞান ছেলেকে পঙ্গু করে দিয়েছেন। সে একটা দল করতে পারে, আর তার অপরাধ কি? সে দলের পক্ষে কাজ করবে, তার নিজের দলের জন্য কাজ করবে, সেটা তো কোনো অপরাধ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে কাজ করছে, তাকে পঙ্গু বানিয়ে দিয়েছেন। আজকে ইয়াং জেনারেশনকে বলবো, তাদেরকে জাগতে হবে। কারণ এই সরকার এমন ভাবে দেশে সবকিছু শুরু করে দিয়েছে। এই দেশে এখন দেখবেন লেখাপড়া কি, এখানে আছেন অনেক শিক্ষক আছেন, বিশ্ববিদ্যালয়ের অবস্থা না, কিন্তু অন্যান্য জায়গায় যেটা এখন তিনারা খুব কৃতিত্ব নেন। আগে তো এক সময় ছিল তাদের সময় পরীক্ষায় নকল করে পাশ হতো, সেই নকল করে পাশ হওয়া আমরা বন্ধ করলাম। তারপরে আস্তে 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 তখন পট করে বন্ধ হলে তো স্বাভাবিকভাবে পার্সেন্টেজ কম থাকবে, পাশের হার কম থাকবে। কিন্তু তিনারা পাশের হার বেশি দেখানোর জন্য বেশি করে মার্কস দিয়ে, গ্রেস দিয়ে পাশ করা দেয়। তার মানে এই দেশকে কি, এটার উদ্দেশ্যটা কি? এই দেশের ছেলে মেয়েদেরকে মূর্খ রেখে, অজ্ঞ রেখে, আর অন্যরা কারো এর উপরে বসে তাদের আপনাদের মাথার উপরে থাকবে কিনা, সেটাই এখন হতে যাচ্ছে। সব জায়গায় কারবার হচ্ছে, আর উপরে বাহাবা নিচ্ছেন, এত পার্সেন্ট পাস করেছে, অত পার্সেন্ট পাস করেছে, এত জিপিও 5 পেয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছেন। সব এটা নয়। এই নারী শিক্ষার কথা বলছেন, নিজেদের সব কৃতিত্ব নেন। আমি আমাদের বলবো না, আমরা বলবো এগুলো কাগজে কলমে সব আছে, অফিসে ঘাটাঘাটি করে দেখবেন আপনারা নিজেরা তখন লজ্জা পাবেন ওগুলো দেখলে। আপনারা যেগুলো বলছেন বা বিলবোর্ডে ছাপাচ্ছেন, এগুলো কতটুকু সত্য? বেশিরভাগই মিথ্যা। যা কাজ আমরা করেছি আপনারা তার এক ভাগও কাজ করতে পারেন নাই। আমরা উন্নয়নের কাজ আমরা করেছি সারা বাংলাদেশে, যত উন্নয়ন, যত ব্রিজ, কালভার্ট, স্কুল, সব এই নারী শিক্ষা। আর নারী শিক্ষার জন্য আমরা সবচেয়ে বেশি করেছি সারা বাংলাদেশে। এই নারী শিক্ষার জন্য আমরা যাতে গ্রামের ছেলেমেয়েরা পর্যন্ত স্কুলে যায়, ফুড ফর এডুকেশন প্রোগ্রামটা আমরা চালু করেছি প্রথমে বাংলাদেশে। তারপরে ছেলেমেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছে, শিক্ষার হার বাড়তে লেগেছে, স্কুলে যাওয়ার হার বাড়তে লেগেছে, ড্রপ আউট কমা হয়েছে, শুরু হয়েছে, সবকিছু আমরা করেছি। কিন্তু বাংলাদেশে আপনাদের দেশের প্রতি বা দেশের নেতা নেত্রীদের প্রতি এতই আপনাদের বিদ্বেষ যে আমাদের কথাটা বলতে আপনাদের কষ্ট হয়। সেখানে পাকিস্তানি মালালাকে আপনারা সমর্থন দিয়ে আসতে পারেন, কিন্তু বাংলাদেশে আমরা যে শুরু করেছি এতটুকু বলার পর্যন্ত বিদেশে যে আপনারা সেইটা পর্যন্ত নিজের দেশের কৃতিত্বটা নিতে পারলেন না। এই ছোট মনোভক্তি আপনাদের। কাজেই আপনারা বুঝছেন যে এই সরকার এত ছোট মনের, এত দুর্বল প্রকৃতির সরকার, এত হিংস্র, এত নোংরা সরকার, যাদের দেশপ্রেম নেই, তাদের দিয়ে দেশের ভালো হতে পারে না। সেই জন্য এই পাশের হাত দেখিয়ে আর আরেকটা যেটা বলতে চেয়েছিলাম, এখন কি করছে, মাদক খাইয়ে সবকে ঘুমিয়ে রেখে এই যুব সমাজকে ধ্বংস করতে চায়। আমি বলতে চাই যুব সমাজদের, এই মাদক খাওয়া চলবে না, মাদক বন্ধ করবো ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসবো। যারাই এর সঙ্গে থাকবে না কেন, যত হোমরা চোমরা অমুক পুলিশ যাই থাকুক না কেন, কাউকে স্পেয়ার করা হবে না। মাদক বন্ধ করতে হবে, জেনারেশনকে বাঁচাতে হবে, কারণ ওরাই আগামী দিনের এই দেশের দায়িত্ব নেবে, হাল ধরবে। কাজে এদেরকে বাঁচাতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, কেন দীর্ঘায়িত করব না, কারণ আগামীকাল আমার একটা প্রেস কনফারেন্স আছে, সেখানেও কিছু কথা বলতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো, আজকে সময় এসেছে এই আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচান, আওয়ামী লীগ হটান, দেশ বাঁচান, তাহলেই দেশ মানুষ বাঁচবে, গণতন্ত্র রক্ষা পাবে, দেশে উন্নয়ন হবে, শান্তি আসবে এবং গণতন্ত্র দীর্ঘস্থায়ী হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।